চলুন এবারে কথা বলি আমাদের আজকের অতিথি কন্টেন্ট ক্রিয়েটর স্যামের সাথে। শুরুতেই বলছিলাম বেশ অনেকগুলো বিষয় নিয়ে জানার আছে, কি নিয়ে ব্যস্ততা চলছে এখন? কন্টেন্ট ক্রিয়েশন, বেশ কিছু রিভিউ ইউনিট আছে, ওগুলো নিয়ে কাজ করছি আপাতত। এছাড়াও এআই নিয়েও একটু কাজ বাজ চলছে আর কি। নতুন একটা কন্টেন্ট আসবে হয়তো, এরকম এগুলো নিয়ে মোটামুটি ব্যস্ততা যাচ্ছে। এই যে এআই এর প্রসঙ্গটা চলে এলো, একটু যদি বলতেন যে এখন তো অনেকেই অনেকভাবে ব্যবহার করছেন, আপনি যদি একটু বলতেন যে এই প্রসঙ্গে কতটা আমরা ঝুঁকির মুখে আছি এবং কতটা সফলতার পথে আছি। এআই বলুন বা সোশ্যাল মিডিয়া বলুন বা এই টোটাল টেকনোলজির ব্যাপারটাই যদি আমরা বলতে চাই, এইটা আসলে টোটালি আমার মনে হয় নির্ভর করে ইউজারের উপরে। এআই এর যেমন আমরা ভালো দিক দেখতে পাই, আমার রেগুলার কাজবাজকে অনেকটা সহজ করে দিয়েছে। লাইক আমি চাইলে আমার অনেক ভিডিওর থাম্বনেইলগুলো আমি মেক করতে পারছি এআই থেকে জেনারেট করে, আবার আমরা চাইলে স্ক্রিপ্টের সহায়তা নিতে পারছি ওর থেকে, আর যে কোনো কাজেই আমরা রেগুলারি সহায়তা নিয়ে থাকি। কিন্তু একই সাথে এই জিনিসটাকে আমরা যদি চাই নেগেটিভলি ইউজ করার জন্য, সেটাও খুবই সহজ। তো এক্ষেত্রে আমার মনে হয় আসলে ব্যবহারকারী কিভাবে ব্যবহার করছে এই জায়গাটাতেই গুরুত্ব বেশি দেওয়া উচিত। ইভেন আমার তো মনে হয় আমাদের স্কুল কলেজগুলোতে এখন থেকেই শুরু করা, সেটা প্রাইমারি লেভেল থেকে হতে পারে, যে এআইকে কিভাবে ব্যবহার করতে হয়। প্রাইমারি লেভেলের একটা বাচ্চাকে বা স্কুল কলেজে যদি শিক্ষা দেওয়া হয় যে সে এআইটাকে ভালোভাবেই ব্যবহার করাটা শিখুক, তাহলে কিন্তু ওর ব্রেইনে ওটাই ঢুকে যাবে। পরবর্তী সময়ে গিয়ে আমার মনে হয় সে ওইভাবেই ব্যবহার করার বা ও ওইটাতে এক্সপার্ট হয়ে যাবে আর কি। আচ্ছা, এই প্রসঙ্গে একটু জানতে ইচ্ছে করলো যে কন্টেন্ট ক্রিয়েশনকে আসলে পেশা হিসেবে নেওয়া বা পেশা হিসেবে না নিয়েও আমি করতে চাচ্ছি, এই মানুষগুলো আসলে শুরুতেই কোনো ট্রেনিংয়ের ব্যবস্থা বা কিভাবে শুরু করতে পারে, সেই পথটা কতখানি আসলে সুগম? সেই পথটা তো এখন অনেকটা সহজ হয়ে গেছে। আমাদের সময়টাতে এই ধরনের কোনো কোর্স বা এই ধরনের কোনো বিষয় ছিল না যে আমি আসলে, ইভেন তো আমরা জানতামই না কিভাবে ক্যামেরাটাকে সেট আপ করা উচিত বা আমি একটা স্ক্রিপ্ট কিভাবে রেডি করে কিভাবে ভিডিওর সামনে কথা বলবো, ক্যামেরার সামনে কথা বলবো। এই বিষয়গুলো কিন্তু এখন অনেক সহজ হয়ে গেছে। ইউটিউবে আপনি অনেক টিউটোরিয়াল পাবেন। এছাড়াও বাংলাদেশে প্রচুর পরিমাণে কিন্তু চলে আসছে, বিভিন্ন কোর্স চলে আসছে। ইভেন আমাদের স্যামসন একাডেমি নামে একটা ইডি প্ল্যাটফর্ম রয়েছে, যেখানে আমরা হয়তো বা এই ধরনের কোর্স নিয়ে আসবো। এমনকি আমাদের প্ল্যান আছে যারা হয়তো সুযোগের অভাবে, অথবা এমনটা হতে পারে যে অর্থনৈতিক কারণে সে হয়তো এই ধরনের কোর্সগুলো করতে পারছে না, সেরকম ব্যবস্থা আমরা রাখবো একদম ফ্রিতে। আমাদের ইচ্ছা আছে কিছু মানুষের জন্য হয়তো। আচ্ছা, ইউটিউব থেকে আপনার কন্টেন্ট ক্রিয়েশন শুরু, একটু শুরুর দিকের গল্পটা যদি বলতেন, কিভাবে শুরু হয়েছিল যাত্রা? আমি তো ছোটবেলা থেকে একটু টেকনোলজির পাগল, টেক নিয়ে অনেক বেশি আমার ওটা নিয়ে মাতামাতি ছিল, ইন্টারেস্ট ছিল অনেকটাই। তো যেটা হয়, শুরুর দিকে আমি আমার কিছু ভিডিও মেক করে আমি ইউটিউবে আর্কাইভ হিসেবে ব্যবহার করতাম। মানে আমার যা মনে হতো যে আমি ওখানে আমার ভিডিও রেখে দিচ্ছি, এটা রাখার মতো জায়গা আর কি। পরবর্তী সময়ে আমি একটা সাইকেলকে ইলেকট্রিক সাইকেলে রূপান্তর করি আর কি, ডিআইওয়াই প্রজেক্টে। তো ওই ভিডিওটা 40,000-এর মতো ভিউ হয়ে যায়, এবং তখন আমি দেখলাম যে এটা থেকে কিছু রেভিনিউ জেনারেট করছে। তো আমার তখন মনে হলো যে হ্যাঁ, এটা হয়তো বা একটা প্ল্যাটফর্ম হতে পারে যেটা ভবিষ্যতে এরকম আমরা এটাকে চাইলে প্রফেশন হিসেবে নিতে পারবো। তখন আমি বুঝিনি আসলে এই জায়গাটা এতটা বড় হতে পারে, বা আগামী 4-5 বছরে এত কন্টেন্ট ক্রিয়েটর বাংলাদেশে তৈরি হতে পারে, ওয়ার্ল্ড ওয়াইড এটার একটা প্রভাব ফেলবে। সো ওইখান থেকে শুরু, এবং আজকে এসে তো আমরা দেখতেই পাচ্ছি আসলে সেই জায়গাটা কতটা বড় হয়ে গেছে। এই যে শুরুর সময়টার কথা, আপনার কাছে মনে হয়েছিল যে পেশা হিসেবে নেওয়া যেতে পারে, আপনার অভিভাবক যারা ছিলেন তারা যখন আপনার এই কন্টেন্ট ক্রিয়েশনের প্রতি আগ্রহটা দেখতে পাচ্ছিলেন, তারা আসলে কতটা সুখী ছিলেন বা শঙ্কিত ছিলেন? আমি খুবই লাকি যে এখানে আমার প্যারেন্টস, আমার বাবা বিশেষ করে বা মা, এরা ইভেন আমার বড় আপুরা খুবই সাপোর্টিভ ছিল এই ব্যাপারটাতে। আমি খুব ভালো একটা জব করতাম ওই সময়টাতেও। আমি যেটা করতাম, সকালবেলা শ্যুট করে যেতাম, অফিস থেকে এসে আমি আবার ওটাকে এডিট করতাম, দেন হয়তো আমি আপলোড করতাম। তবে একটা সময় গিয়ে আমার মনে হলো আমি যদি জবটাকে ছেড়ে দিই, আমি হয়তো এখানে আরও ভালো করব। এই বিশ্বাসটা আমার কোনো একটা কারণে ছিল, এবং বাসায় আমি জানাই যে আমি এই কাজটা করতে চাচ্ছি। হয়তো আমি 2-3 মাস একটা টাকাও আমি ইনকাম করতে পারবো না এখান থেকে, কিন্তু আমি এই চ্যালেঞ্জটা নিতে চাই। তারা কোনো ধরনের চিন্তাই করলো না মনে হয়, বললো যে ওকে ফাইন, তুমি এটা ভালো মনে করছো, আমরাও বিশ্বাস করি তুমি এটা পারবে। আচ্ছা, তো এইটা আমার জন্য অনেক বেশি ব্লেসিং একটা ব্যাপার ছিল আসলে। এবং আপনার অনুপ্রেরণা, আপনি যে আসলে করতে চান, পরিবারের অনুপ্রেরণা তো আমরা শুনলাম, কিন্তু একদম শুরুতে যে দেখি একটু করে কি হয়, কার আসলে কন্টেন্ট ক্রিয়েশন দেখে আপনার অনুপ্রেরণা হয়েছে? হ্যাঁ, এরকম জায়গা তো অবশ্যই আছে। সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটর ইভেন টেক ভিডিও বানায়, আমাদের সোহাগ ভাই, ওনার ভিডিও আমি দেখছিলাম, সোহাগ 360 এটিসি অ্যান্ড্রয়েড টুটো কোম্পানি, ওরা অনেক আগে থেকে ভিডিও করে, ওদের ভিডিওগুলো আমি দেখতাম। তখন ভালো লাগতো যে ওরা করছে, ভালো করছে, হয়তো আমিও এখানে যদি, যেহেতু আমার ইন্টারেস্ট সেম জায়গায়, আমিও পারবো। এবং এই যে টেক রিভিউয়ের কথা বললেন, অনেক কিন্তু জানতে হয়, অনেক তথ্য আপনাকে ঘাটতে হচ্ছে, খুব সহজ না যে আমি একটা ভিডিও অন করে কিছু একটা বলে দিলাম হয়ে গেল। তো এই জটিল কাজটার প্রতি কেন আগ্রহ এলো, অন্য কোনো সেক্টরে কেন না? অনেক সময় দেখা যায় আমি অনেক রাত জেগে ওই জিনিসগুলো খুঁজতে থাকি। আমার এমপ্লয়িরা হয়তো চলে যায় আগেই,
7টার দিকে ওরা চলে যায়, বাট এর পরের যে টাইমগুলোতে আমি ওই ফোনগুলো নিয়ে বসি, দেখি যে এটা আসলে কি কি সমস্যা আছে, কোথায় কি আছে, ইন্টারনেট থেকে তথ্যগুলো নেওয়ার ট্রাই করি। বাট আমার ভালো লাগে আসলে। আপনাকে অনেক কিছু ফেস করতে হয়, অনেক মন্তব্য, তাই তো? হ্যাঁ, আপনি পজিটিভ অনেক মন্তব্য পাচ্ছেন, কিছু মানুষ কোনো কারণ নেই, কোনো কারণ ছাড়াই হয়তো বা তাদের ভালো লাগছে না আপনি ভালো কিছু করছেন, কিন্তু নেগেটিভ মন্তব্য করছেন। এই বিষয়গুলোকে আপনি কিভাবে হ্যান্ডেল করেন? নেগেটিভ পজিটিভ তো কমেন্ট থাকবেই, তবে আমার যেটা মনে হয় আমার ভিতরে নেগেটিভ কিছু থাকতেই পারে, আমি তো মানুষ, আমি ভুল করতেই পারি, সেক্ষেত্রে গঠনমূলক সমালোচনা হোক এটা খুবই অ্যাকসেপ্টেবল। তবে যেটা হয় আমাদের দেশে সোশ্যাল মিডিয়া যারা ব্যবহার করে অনেকেই অনাকাঙ্ক্ষিত কিছু কমেন্টস করে ফেলে, যেটা আসলে কোনো ভিত্তিও নেই, কিছুই নেই, আমি আন্দাজে একটা বলে দিলাম। এই জিনিসটা থেকে আমার মনে হয় শুধু আমার কন্টেন্টের কথা আমি বলছি না, সেটা একজন রাজনৈতিক ব্যক্তিও হতে পারে, সেটা একজন আমার মনে হয় সেলিব্রিটিও হতে পারে, যে কোনো কেউই হতে পারে। তো একটা কমেন্ট করার আগে আমাদেরকে বোঝা উচিত আমি যে কমেন্টটা করছি এটা আসলে সত্যতা কতটুকু এবং এটা আরেকজনকে হার্ট করছে কিনা। আমার মনে হয় এটার দিকে গুরুত্ব দেওয়া উচিত। যারা এই কন্টেন্ট ক্রিয়েট করছে আপনাদের তো সমাজের কাছে একটা দায়বদ্ধতা আছে, আপনারা যা করছেন সবাই ফলো করছে, একদম। তো সেই দায়বদ্ধতার জায়গা থেকে আপনারা আসলে কতখানি সতর্ক থাকা উচিত বলে মনে করেন একজন কন্টেন্ট ক্রিয়েটরের, এবং কিভাবে? সব দিক থেকে সতর্কতা অবলম্বন করা উচিত, বিশেষ করে আমরা যারা রিভিউয়ার, এখানে ছোট্ট একটা মিস্টেক মানে আমার ক্যারিয়ার নিয়ে অনেক টানাটানিও পড়ে যেতে পারে, কিন্তু ওরকম একটা জায়গা আছে। দ্বিতীয়ত আমার মনে হয় কন্টেন্ট ক্রিয়েশন যেহেতু আপনি বললেন শুধুমাত্র টেক কন্টেন্ট তো আর না, এখানে অনেক সবকিছু চলে আসছে। বাংলাদেশে দেখা যায় এখন মানুষজন শুধুমাত্র ভিউ পাওয়ার জন্য এমন কিছু কন্টেন্ট তৈরি করছে, অনেক ভালগারিটির দিকেও চলে যাচ্ছে জাস্ট ফর ভিউজ। তো আমার মনে হয় এটার কোনো মানে নেই, এবং ওইভাবে ভিউ হয়ে হয়তোবা জিনিসটা অনেকের সামনে যাচ্ছে, কিন্তু সে কিন্তু মনেও রাখছে না পরবর্তী হয়তোবা তার ওই কন্টেন্টের নিচে এমন কমেন্টও পাবেন যেগুলো তাকে খারাপই বলা হচ্ছে। স্টিল অনেকে করছে, কারণ ফেসবুক থেকে তো টাকা পয়সা ইনকাম করা যাচ্ছে, তাই না? সে জাস্ট ভিউ দিয়ে, কিন্তু আলটিমেটলি দিন শেষে এটা তো কোনো ভালো কিছু হলো না। এটা না আমাদের সোসাইটির জন্য ভালো কিছু হলো, নাকি আসলে তার ইনপারসন তার নিজের জন্যই কোনো কিছু ভালো বয়ে আনবে। আপনি আপনার জীবনে কন্টেন্ট ক্রিয়েশনের এই ধাপে এসে কতটা প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছেন? মাঝে মাঝে তো কিছুটা তো হতে হয়েছেই। বিভিন্ন চ্যালেঞ্জ ছিল যখন আমি ফার্স্টে শুরু করি, হয়তো মোবাইল ফোন থেকে শুরু করা হয়, টাকা পয়সা ফ্যামিলি থেকে আমি নিতে চাইনি, হয়তো বা বললে কিছুটা হলেও সাপোর্ট তো দিত, ওইগুলো একটা চ্যালেঞ্জ ছিল যে ইকুইপমেন্টের। তবে আমি বিশ্বাস করি কি আপনার ভিতরে যদি ওই প্রতিভাটা থাকে বা আপনি সেটাকে বের করে আনতে পারেন, ছোট গ্যাজেটস হতে পারে, আপনার সেটা একটা মোবাইল ফোন থেকেও হতে পারে, সেই জায়গা থেকেই বোধহয় ভালো কন্টেন্ট বের করা সম্ভব। আর যে প্রসঙ্গটাতে ছিলাম আমি, চ্যালেঞ্জ, হ্যাঁ, আমাদের তো বাংলাদেশের প্রায় প্রত্যেকটা স্মার্টফোন ব্র্যান্ড বা টেকনোলজিক্যাল যে ব্র্যান্ডগুলো রয়েছে এদের সাথে কাজ হয় সফার। কিছু ব্র্যান্ড আছে যাদের সাথে কাজ করতে গিয়ে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে এরকম যে ওদের প্রোডাক্ট নিয়ে আমি রিভিউ করব, বাট সেখানে কোনো নেগেটিভিটি পেলে আমি সেটা বলতে পারবো না, এই ধরনের ফোর্স করা হয় না তা না, হয়েছে এক সময়। ইভেন 2023 সাল থেকে সেই কোম্পানির সাথে আমি কাজই করছি না, যেহেতু এখানে তো আমার সেই জায়গাটা থাকছে না। তো ওরকম একটা কোম্পানির সাথে কাজ না করলে বোধহয় আমার কিছু আসবে যাবে না। এরকম কয়েকটা কোম্পানি আছে যাদের সাথে আমাদের কাজ হয় না এই কারণে এক। বাট অন্য ব্র্যান্ডগুলোর সাথে এখন এরকম বিষয় চলে আসছে যে একটা রিভিউর মতো হবে, আমি এজ এ রিভিউয়ার আমি যেটা পাবো সেটাই বলবো। তো এই জায়গাটা ভালো যে আমরা ওই সুযোগটা এখন পাচ্ছি। তো এরকম টুকটাক চ্যালেঞ্জ ছিল। আর একটা বিষয় আমি একটু প্রসঙ্গ টেনে নেই, লাস্ট ইয়ারে আমার কাছে একটা অফার আসছিল এরকম ব্যাটিং সাইটগুলো নিয়ে প্রমোশন করতে হবে, আমাকে 7 লাখ টাকার মতো আমাকে অফার করা হয় যে আপনি জাস্ট 30 সেকেন্ডের জন্য একটা ছোট একটা বাইট দেবেন এরকম। তো আমি ওটাতে তো রাজি হচ্ছিলাম না, ওরা আরও টাকার অফার করতে চায়, দেন আমি আসলে রাজি হইনি। বাট রিসেন্ট টাইমে আমি দেখলাম অনেক কন্টেন্ট ক্রিয়েটর এগুলোতে আসলে নিজেদেরকে ইনভলভ করছে, তারা হয়তো ভিডিওগুলো দিচ্ছে, বাট এটা তো বাংলাদেশে একদমই ইলিগাল এবং ভালো কিছু না নিশ্চয়ই। তো আমার মনে হয় ওই সাইটগুলো থেকেও একটু চ্যালেঞ্জ থাকে, অনেকে টাকা পয়সার লোভে পড়ে যায়, এই বিষয়গুলোর দিকে একটু গুরুত্ব দিয়ে দেখা উচিত। আপনার আসলে স্বপ্ন কি আজ থেকে যদি বলি 10 বছর পর, 15 বছর পর আপনি নিজেকে কোথায় দেখতে চান? স্যামসাং একাডেমির কথা তো বললামই, ওই জায়গা থেকে আমাদের আরেকটা প্ল্যান আছে বাংলাদেশের স্কুল কলেজগুলোতে। এখনো দেখবেন যে আমাদের জিয়াগুলো হয় না, ওই যে কি বলে সায়েন্স ফেয়ারগুলো হয়, সেখানে বাচ্চারা, ছেলেরা, ওরা যে স্টুডেন্টসরা ওরা যে প্রজেক্টগুলো তৈরি করে সেটা কিন্তু আমার বয়সে আমি যেটা দেখে আসছি আমার স্কুল কলেজ টাইমে ইভেন এখনও সেই একই জায়গায় পড়ে আছে। এখন কিন্তু এআই ইমপ্লিমেন্ট করার সময় বা আরও আপগ্রেডেবল কিছু তৈরি করা উচিত। সো আমার যেটা প্ল্যান যে আমরা হয়তো বিভিন্ন স্কুলের সাথে ওদের সাথে কোলাবোরেশন করে যে আরেকটু টপ লেভেলের কিছু তৈরি করানো শেখানো যায় কিনা ওদেরকে, এরকম কিছু চিন্তা ভাবনা আছে। এটা যদিও একটা বড় ব্যাপার স্যাপার, তো আমাদের ওরকম কারোর সাথে হয়তো বা কথা বলে আগাতে হবে, বাট এরকম ইচ্ছা আছে। একই সাথে টেকনোলজির এই যে আমি যেভাবে ভিডিও করছি রেগুলার, এই ভিডিওর বাইরেও ধরুন এই যে আমার যে ক্যামেরাটা রেকর্ড হচ্ছে, এই ক্যামেরাটার সামনে আমি আছি, একটা ক্যামেরাকে আমি চিনছি, বাট এর পিছনের গল্পটা কি, ওটা কোন জায়গা থেকে আসছিল, কিভাবে আসছিল, কেন আসছিল, এই বিষয়গুলো নিয়েও মনে হয় মানুষের সামনে তুলে ধরা উচিত। কিছু কিছু জিনিস মানুষ হয়তো জানতে চায়। হ্যাঁ, তাহলে তারাও আসলে বুঝতে পারবে যে কতটা আসলে পরিশ্রম এই কাজের পেছনেও যায়। আরেকটা বিষয় যে আপনি আপনার সমসাময়িক যারা আছেন
কন্টেন্ট ক্রিয়েট করছেন তাদের সাথে আপনার প্রতিযোগিতামূলক আচরণ বা তাদের আপনার প্রতি প্রতিযোগিতামূলক আচরণ কতখানি দেখতে পান, নাকি বন্ধুসুলভ আচরণটাই বেশি? প্রতিযোগিতা অবশ্যই থাকা উচিত, না হলে হবে কি আমরা একটা লেভেলে এসে না ওখানে দাঁড়িয়ে থাকবো। এখন যখন এ কিনা আমার থেকে আপ করবে তখন আমি আলটিমেটলি ট্রাই করবো কেন আমি ওকে আপ করছি না, এখনো আমার তো ডাউনগ্রেড হয়ে যাচ্ছে। সো এই প্রতিযোগিতাটা থাকা ভালো আমি মনে করি, এটা নেই তা নয়, এটা আছে এবং এটা আমি খুব ভালোভাবে দেখছি। নিজেকে ইমপ্রুভ করার জন্য এটা আসলে এটাই সুযোগ, এটা থাকা উচিত। আপনি বলছিলেন আপনি আগে একটা খুব ভালো চাকরি করতেন, সেখান থেকে আপনি আসলে কন্টেন্ট ক্রিয়েশনে চলে এসেছেন। আপনার সাথে যারা কলিগস ছিলেন বা আপনার ফ্রেন্ডরা কি চোখে দেখেছে বা আসলে কিভাবে আপনাকে বুঝিয়েছে যে ভালো চাকরি ছেড়ে একটা কন্টেন্ট ক্রিয়েশনের প্রতি আপনি ঝুঁকছেন, কতটা আপনার জন্য ভালো হবে পথটা, কিভাবে দেখেছে তারা? আমার অফিসের যে বস ছিল উনি বলছিল যে স্যাম তুমি এটা ভালো করবে আমার মনে হচ্ছে। আচ্ছা, উনি আমাকে কিন্তু সেখানে ইন্সপায়ার করছে তুমি এটাতে ভালো করছো, আমার মনে হয় তুমি ভালো করবে, কারণ উনি ফলো করতো আমি কি কি করতাম না করতাম, একটা ব্যাপার ছিল। তবে আমার কিছু ফ্রেন্ডস ছিল আমাকে এমনও বলছে তুমি চাকরি টাকরি ছেড়ে দিয়ে এগুলো কি করছো, এগুলো এতে কোনো কিছু হবে নাকি, ওই 2-3 মাস পরে 20,000 টাকা পাচ্ছ, বা তখন তো আমার শুরুতে আসলে এমনটাই হয়, তো এতে করে কি লাভটা হবে। বাট নাও আমার এখানে অনেকগুলো এমপ্লয়ি কাজ করছে, অ্যাটলিস্ট 12-13 জন কাজ করছে। আমি মনে করি যে ওরা এগুলো বললেও হয়তো আমার কাছে খুব একটা খারাপ মনে হয়নি। তখন আমি আসলে কি কিছুটা রিসার্চ করেই নেমেছিলাম এখানে, এমন না যে আমি একেবারে না বুঝে এখানে হাত দিয়ে ফেলছি। যখন আপনি শুরু করেছিলেন তখন আসলে কতজন মানুষ নিয়ে শুরু করেছিলেন, সেটআপটা কেমন ছিল? ক্যামেরা আপনি বলেছিলেন যে অর্থনৈতিক বিষয় ছিল, বাসায় বললে হয়তো পেতেন কিন্তু নিজে ট্রাই করেছেন, সেই বিষয়ে একটু যদি বলেন। হ্যাঁ, একদম শুরুতে তো আসলে ক্যামেরাও ছিল না, আমার যে স্মার্টফোনটি ছিল ওটা দিয়ে আমি ট্রাই করছিলাম, আর মাত্র 800 টাকার একটা মাইক্রোফোন দিয়ে আমার জার্নি শুরু হয়। এমনকি আমার মনে হয় আমি 800 টাকার মাইক্রোফোনটা দিয়েই প্রায় 70-80টা ভিডিও আমি মেক করে ফেলছি ওটা দিয়েই ওই টাইমে। হ্যাঁ, তো লং টাইম ওটা আমার সাথে ছিল। এরপরে ওই স্মার্টফোন সেল করে কিছু টাকা হয় হাতে, আবার ওগুলো দিয়ে ক্যামেরা কেনা হয়। এবং শুরুতে আমার যে বেডরুম ছিল ওই বেডরুমের পাশে একটা টেবিলের কর্নারে হয়তো আমি শ্যুট করতাম, ওরভাবেই চলছিল। তো ওইভাবেই আসলে আমি কন্টিনিউ করি দেড় বছর না, প্রায় 2 বছর। তারপর আমার মনে হলো আমি একটু আলাদা সেটআপে যাওয়া উচিত, আমার একটা স্টুডিও নেওয়া উচিত। আমি মনে হয় মাত্র 25,000 টাকা একটা ফ্ল্যাট নিয়ে ওরকম ওখানে আমি শুরু করি। তো তারপরে একজন লোক নেই, আমার কাজিনকে নিয়ে নেই, মামাতো ভাই, ও আমাকে হেল্প করতে থাকে, দুজন মিলেই করছিলাম। এরপরে মনে হলো আরেকটা এডিটর হলে ভালো হয়। এইভাবে করে করে তারপরে মনে হলো না এই স্টুডিওতে হচ্ছে না, আরেকটু বড় স্টুডিও দরকার। তারপর আরেকটা বড় স্টুডিও নিয়ে নিলাম আমরা। এরপরেও মেম্বার বেড়ে হয়ে দাঁড়ালো, তখন 7 জনের মতো। মনে হলো আরেকটু বড় স্টুডিও দরকার, তারপরে আরও একটা স্টুডিও নেওয়া হলো। এখন আমাদের 2টা স্টুডিও। তো এই তো এখন সব মিলে 12 জনের মতো ওখানে আমরা কাজ করছি আর কি। কন্টেন্ট ক্রিয়েশনকে যদি পেশা হিসেবে না নিতেন তাহলে আপনি আসলে আপনার সেকেন্ড অপশন আপনি কোনটা আপনার পছন্দের পেশা হিসেবে আপনি আসলে নিতে চাইতেন? ছোটবেলা থেকে আমি বলতাম আমি ইঞ্জিনিয়ার হব, কিন্তু ওটা আর হওয়া হয়নি, পড়াশোনার কারণেই হওয়া হয়নি। আমি নটর ডেমে ভর্তি হই, তখন আমার সাবজেক্ট চেঞ্জ করতে হয়, তো আমি আর আসলে ওটা করিনি। সো আমি পরবর্তীতে ট্রাই করি, হয়তো আমার ইচ্ছা ছিল ক্যাবিন ক্রু হওয়ার, আই ডোন্ট নো কেন আমার ইচ্ছা ছিল আর কি এরকম কিছু, যে কারণে আমি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এটা নিয়ে আমার অনার্স শেষ করি। সো মেবি আমি ওরকম ট্রাই করতাম আর কি ওইটা। আর নতুন যারা আসছেন তাদের প্রতি আপনার কি বলার থাকবে, যে তারা যখন এই পথে আসবেন, যাত্রা শুরু করবেন এবং পেশা হিসেবে নেওয়ার কথা ভাববেন, তাদের যদি আপনি সতর্ক করতে চান কি বলে সতর্ক করবেন? কেউ যদি এখানে অ্যাকচুয়াল সাকসেসটা চায় তাহলে মানে লেগে থাকতে হবে। এবং এখন কিন্তু অনেক চ্যালেঞ্জ, যেমন ধরুন প্রচুর পরিমাণে কন্টেন্ট ক্রিয়েটর, একটু কোয়ালিটির দিকে আসলে ফোকাস করতেই হবে। আমাদের জার্নিটা যেমন বললাম জাস্ট একটা মোবাইল ফোন আর মাইক্রোফোন ছিল, এখন একটু বেটার কিছু করতে পারলে ভালো। সবশেষে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। আমাদের অনেক সময় অনেক ভুল হয় এবং সেটা নিয়ে আমি একটু আগেও বলছিলাম যে গঠনমূলক সমালোচনা হোক, সেটা আমি হয়তো শিখতে পারবো সেই জায়গা থেকে, এবং তাদেরও অনেকটা দায়িত্ব কর্তব্য রয়েছে। যেমন তিনি আসলে কার ভিডিও দেখবেন, কোন ভিডিও দেখবেন, এটা তাকে সিলেক্ট করতে হবে। আমি সোশ্যাল মিডিয়া থেকে এমন কিছু দেখবো না যেটা আসলে আমার লাইফে কোনো ওই ধরনের কোনো ইম্প্যাক্ট ফেলছে না, যেটা আমার শুধুমাত্র ওই ঘুমেই কেড়ে নিচ্ছে। সারা রাত বসে আমি স্ক্রলিং করে যাচ্ছি, একটার পর একটা ভিডিও দেখছি, দিন শেষে আমি ওখান থেকে কিছুই নিতে পারছি না। তাহলে আমার মনে হয় এটা আপনার সময়টাকেই নষ্ট করছে। সময়ের অনেক গুরুত্ব আছে। আমি আমার লাইফে আমি আমার সময়কে খুবই গুরুত্ব দিয়ে দেখি, আমার প্রত্যেকটা মিনিটকে আমি মানে ওইভাবেই গুরুত্ব দিয়ে দেখি। তো আমার মনে হয় ওই টাইমটাকে যদি ভ্যালু দিতে পারে, সে ভিডিও দেখুক, আমি বললাম না যে ভিডিও দেখবে না, দেখুক, কিন্তু সে যাতে ওখান থেকে কিছু শিখতে পারে।
এই জন্য নিজেকেই ডিসাইড করতে হবে আমি আসলে কি ভিডিও দেখছি, কোনটা দেখছি। এবং সোশ্যাল মিডিয়া ব্যবহার করার ক্ষেত্রে এই যে সতর্কতার যে বিষয়গুলো নিয়ে বলছিলাম আমরা একটু আগে, যে কোনো ভিডিও দেখে ইনফ্লুয়েন্স হওয়া যাবে না। আগে বুঝতে হবে ভিডিওটা আমি কোন জায়গা থেকে দেখছি। আমার ভিডিও অনেকে চুরি করে নিয়ে অনেক প্ল্যাটফর্মে ইউজ করে এবং মিসলিডিং করে। তো মানুষকে বুঝতে হবে যে আমি ভিডিওটা আসলে কোন জায়গায় দেখলাম। আমার মুখটা দেখেই ও ওয়াও স্যাম ভাই বলছে, তার মানে এটা হতেই পারে। নো, এটা হতে পারে না, এটা ভুল হতে পারে, এরকম স্ক্যাম করে। তো এই বিষয়গুলো একটু দেখে শুনে বুঝে বোধহয় চলা উচিত। স্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের আয়োজনে আসার জন্য। থ্যাংক ইউ। দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে। এবারের সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন নিউ টাওয়ার, 110 বীর উত্তম সিয়াদ দত্ত রোড, ঢাকা 1205, 49632030 থেকে 4 পর্যন্ত। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। মার্কিন লেখক আইজাক অ্যাসিমভের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, যারা ভাবেন তারা অনেক জানেন, তারা আসলে কম জানা লোকজনের কাছে বিরক্তিকর। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজকে সারাটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।